45 বছরের ভিতরে এই ধরনের আতঙ্ক পানি আমরা জীবনে কোনোদিন দেখিনি। আমার ঘরের ভিতরে ভাই এতটুকু পানি হয়েছে। সারা রাতে নৌকার মাঝে বসে চিল্লা পাল্লা করছি, বাড়ির আশেপাশে তো আর মানুষ এই মেঘ বৃষ্টির লেগে কিচ্ছু কেউ শুনে নাই। কালকে সকালে আসলাম ফার্ম করি আর ওখানে গেছিলাম, আর বাড়ি যেতাম পারছি না, সারা রাত রাস্তা ঘুরেছি। এবারের পরিস্থিতি যেটা মনে হচ্ছে অনেক বেশি খারাপ। সকাল থেকে আমাদের মোটামুটি উদ্ধার কার্যক্রম খুব ভালোভাবে চলছে। বৃষ্টি যদি আবার হয় তাহলে আমাদের হয়তো বা পানি আরো বাড়বে। সিলেট স্টেশনটি রয়েছে পানি সমতলে, তা বিপদসীমা অতিক্রম করতে পারে এবং এক্সিস্টিং যে উপজেলার শহরগুলি রয়েছে যেখানে বন্যা পরিস্থিতি অলরেডি সৃষ্টি হয়েছে তার অবস্থা একটু অবনতি হতে পারে। গালিব, সিলেটে ভারী বৃষ্টি ও উজালের ঢলে আকস্মিকভাবে আসলে বন্যা শুরু হয়েছে এবং হু হু করে কিন্তু পানি ঢুকছে এবং বিপদসীমায় পানি বইছে সিলেটের 4 নদীর 5 উপজেলার 4 লক্ষাধিক মানুষ পানিবন্দী। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনার আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, শেখ হাসিনার আগমন। আমরা সাইক্লোন শেল্টার করেছি, সেখানে মানুষ নিরাপদ আশ্রয় পেয়েছে। ইতিমধ্যেই যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। বীজ সারের যা যা লাগে সব ব্যবস্থা ইনশাল্লাহ আমি করে দেব। যেখানে যেখানে যাদের বাড়ি ঘর ভেঙেছে ইনশাল্লাহ আমি করে দেব, অন্তত এইটুকু ভরসা আপনারা রাখবেন। আমরা দেখছিলাম যে পটুয়াখালী কলাপাড়ায় ঘূর্ণিঝড় দুর্গত এলাকা পরিদর্শনে গেছেন প্রধানমন্ত্রী এবং তিনি সেখানে গিয়ে বলেছেন যে আওয়ামী লীগ সরকার সবসময় মানুষের পাশে আছে। একদমই তাই। পাশাপাশি মূল্যস্ফীতির কারণে মূল্য সমন্বয়ের যে কথা সেটিও কিন্তু বললে সেই প্রসঙ্গে বলেছেন যে ওয়াসার বক্তব্য মানতে নারাজ গ্রাহকরা। এই নিয়ে আমাদের এখন দুপুরে থাকছে প্রতিবেদন। সঙ্গে আছি আমি তানজিলা খান মিম, আমি গালিব ইবনে রিয়াজ। পানি দাম বাড়ছে, পানি যদি একটু ভালো পানি দিত তাহলে আমাদের কোনো কমপ্লেইন ছিল না। যেমন মাছ ধুলে যে গন্ধটা, সেই গন্ধটা আমরা পানির মধ্যে পাওয়া যায় আমাদের পানিতে। পানি আমাদের ভালো পানি দিতেছে না, গোলা পানি, লাল পানি, আয়রনযুক্ত পানি। ওই পানিটা দিয়ে গোসল করার ফলে আমাদের শরীরে অনেক র্যাশ উঠছে। ব্যয় মেটাতে গিয়ে কিন্তু এখন আমাদের এই যে বারবার দাম বাড়ানো, এখানে আমাদের পানি এবং সুয়েরেজ দুই জায়গাতেই কিন্তু ওয়াসার যে আমরা যদি সাফল্য সেটা যেখানে নাই, অথচ আমরা দেখছি বারবার তারা এই ব্যয়টা বাড়াচ্ছে। বছর বছর ঠিকই পানির দাম বাড়ছে, কিন্তু যে পরিমাণে চাহিদা অনুযায়ী সরবরাহ হওয়ার কথা সেটা কিন্তু হচ্ছে না। এদিকে ওয়াসা বলছে যে মূল্যস্ফীতির কারণে তারা দাম সমন্বয় করছে, যেটা মানতে নারাজ গ্রাহকরা। এছাড়াও সংস্থাটির দুর্নীতি ও জবাবদিহিতা না থাকার দায় তাদের বহন করতে হচ্ছে বলে মনে করছেন ভোক্তারা। এ নিয়েও এখন দুপুরে থাকছে প্রতিবেদন। তবে শুরুতেই প্রধানমন্ত্রীর পটুয়াখালী সফর প্রসঙ্গ। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় তলিয়ে গেছে সিলেটের 5 উপজেলায় নিম্নাঞ্চল। পানিবন্দী প্রায় 4 লক্ষাধিক মানুষ। বন্যায় আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে প্রশাসন। তবে দেখা দিয়েছে খাদ্য সংকট। বৃষ্টি অব্যাহত থাকলে এবারের বন্যা 2022-এর চেয়ে ভয়াবহ হতে পারে বলে শঙ্কা স্থানীয়দের। গুলজার আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন সেলিম মিয়া। মাত্র 12 ঘন্টার ঝড় বৃষ্টির তুফান, আর তাতেই তছনছ করে দিয়েছে সিলেটের কানাইঘাট, গোয়াইনঘাট এবং জৈন্তাপুর উপজেলার বাসিন্দাদের। যে ক্ষতি করেছে তা অকল্পনীয় এবং অবর্ণনীয়। জৈন্তাপুর উপজেলার হাওড়া এলাকার বাসিন্দা সরু মিয়া খোদেজা বেগম। এই দম্পতির দাবি, আকস্মিক এমন বন্যা খুব কমই দেখেছেন তারা, যাতে অল্প সময়ে বিলীন হয়েছে তাদের বসত ভিটা সহ সবকিছু। এরকম আর হয়েছে না, ক্ষতি হয়েছে না স্যার, কোনো সময় হয়েছে না। এবারে ক্ষতি হয়েছে বেশি। ধান চাল এই করে দেখেন, ধান চাল কি অবস্থা নষ্ট হচ্ছে। এত বছর হয়েছে এখানে এরকম হানি আর দেখছি না আমরা। আর ওই তো গরু, ছাগল, ধান, গরু এরকম সবকিছু নষ্ট হয়ে গেছে। মেঘালয়ে টানা বৃষ্টিতে সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, কোম্পানীগঞ্জ ও জকিগঞ্জ উপজেলায় পানি বৃদ্ধি অব্যাহত। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি চাল ছুঁয়েছে জনপদের 4 লক্ষাধিক বাসিন্দার। আকস্মিক বন্যায় সে সম্বল হারিয়ে হতভম্ব তারা। মাথার উপরে দিয়ে পানি গেছে, পালঙ্গের উপরে উপরে চেয়ার দেওয়া পারছি না। ভাঙ্গনে মানে ওর ঘর নিয়ে চলে গেছে। কয়েকটা ফ্যামিলি আমরা উদ্ধার করতে পারছি, অনেকগুলো ফ্যামিলি রয়েছে উদ্ধার করা কর্মকাণ্ড চলতেছে। গরম কোনো কিছু রয়েছে না, যা ফিন্দিয়া লইয়া আইছি, এটা ভরা সাত। ঘরের মধ্যে পানি আছে অনেক বেশি, প্লাস আশেপাশে যে অনেক লোক আছে এখনো ঘরে বন্দি আছে, ঘর থেকে বাড়িতে পারতেছে না এখনো।
তবে প্রতি মুহূর্তেই বাড়ছে আতঙ্ক। উজানে যদি বৃষ্টি অব্যাহত থাকে তাহলে পরিস্থিতি হয়ে উঠবে আরো ভয়াবহ। এরই মধ্যে চরমে পৌঁছেছে খাদ্য সংকট। কালকে সকালে ইসলাম কাম করি আর এখন সঙ্গে ইসলাম আর বাড়ি যেতাম পারছি না, সারাই তো রাস্তা ঘুরেছি। কোনটা আর হয়েছে না, ধান চাউল ডাইল নুন মরিচ সারা বাসায় এনেছি। খুবই কষ্টে ভাই আমি এই রাস্তায় আশ্রয় নিয়েছি, কিন্তু আমার ঘরে কিচ্ছু নেই, সব চলে গেছে। সারা রাত নৌকার মাঝে বসে চিল্লা পাল্লা করছি, বাড়ির আশেপাশে তার মানুষ এই মেঘ বৃষ্টির লেগে কিচ্ছু কেউ শুনে নাই। কোনো সময় এরকম পানি হয়েছে না, উঠলেও গরম উঠছে, চৌর উপরে বসে থাকছি। বৃষ্টির কারণে ব্যাহত হলেও বন্যা কবলিতদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্টরা। আমরা চেষ্টা করেছি নৌকা দিয়ে উদ্ধার করা, কিন্তু এত স্রোত ছিল, এত ছিল, কিন্তু আমরা উদ্ধার করতে পারি নাই। আজকে সকালে আমরা 5টা থেকে উদ্ধার শুরু করেছি। গতকালকে রাতের অবস্থা খুব খারাপ ছিল আমাদের। নদীর স্রোত এত বেশি ছিল যে স্রোতের কারণে আমরা আসলে ঠিকঠাক মতো উদ্ধার কাজ করতে পারছিলাম না। অবশ্যই খাদ্য সংকট, এটা তো এখন আমাদের মূল চ্যালেঞ্জ। যে যেখানে আছে তাকে তো খাওয়াতে হবে, তো আমাদের এখানে সেনাবাহিনীর একটা টিমও এসেছে। এদিকে টানা বৃষ্টিতে সিলেটের সুরমা, কুশিয়ারা, সারি ও গোয়াইন নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। গুলজার আহমেদ, এখন সিলেট। সিলেটের বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন গুলজার আহমেদ। গুলজার, উজানে আবহাওয়া পরিস্থিতির কেমন দেখছেন, পাশাপাশি কি প্রভাব পড়তে পারে সিলেটে? প্লাবিত এলাকার জনগণের জন্য প্রশাসন কি কাজ করছে? দেখুন, আসলে সকাল 11টার পর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে, যদিও পানির তোর এখন পর্যন্ত ওইভাবে কমেনি। আমরা যে জায়গাটিতে রয়েছি এটি সারি নদীর একটি উপশাখা এবং এখানে পানির যে স্রোত এখনো বহমান রয়েছে সেটি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে পানির বৃদ্ধি কি পরিমাণ। এখন পর্যন্ত উজানের পানি, অর্থাৎ সীমান্তবর্তী যে প্রত্যন্ত অঞ্চল যেগুলো, সেই পানিগুলো মূলত উজানেই ছিল। এখন এই পানি ভাটির দিকে আসলে যাচ্ছে, অর্থাৎ যে উপজেলাগুলোর কথা বলছি, বিশেষ করে গোয়াইনঘাট, কানাইঘাট এবং কোম্পানিগঞ্জ, এই 3টি উপজেলার পানি এখন নিম্নাঞ্চলে যাচ্ছে। অর্থাৎ জকিগঞ্জ এবং বিয়ানীবাজার, সেই সাথে বালাগঞ্জ সহ আরও বেশ কয়েকটি উপজেলা এই পানি প্রবাহিত হবে। এবং এই ক্ষেত্রে যেহেতু আকস্মিক বন্যা বলা হয়, যে পাহাড়ি ঢল হঠাৎ করেই চলে আসে এবং 15-20 মিনিট বা সর্বোচ্চ আধা ঘন্টার ঢল যদি অব্যাহত থাকে, এই অঞ্চলগুলো আসলে প্লাবিত হয়ে যায়। এখানকার মানুষ যারা আছেন তারা আসলে বিশালভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং কি পরিমাণ ক্ষতি সেটি এই মুহূর্তে আসলে নিরূপণ করা খুবই কঠিন কাজ। তারপরও যারা স্থানীয় বাসিন্দা আছেন তাদের সব কিছু হারিয়েছেন, নিঃস্ব হয়েছেন, হয়তোবা অনেকেই যান নিয়ে বা প্রাণ নিয়ে তারা ফিরে এসেছেন তীরে, এমনটাই। অনেকে আবার আসতেই পারেননি, যদিও সকাল পরবর্তী সময়ে সিলেট জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিকভাবে তারা যে সকল মানুষ আটকা পড়েছেন তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে এসেছেন বা উপকূলে নিয়ে এসেছেন। এর বাইরে আসলে যে সংকটগুলো দেখা দিয়েছে, বিশেষ করে বিশুদ্ধ পানি এবং খাবার সংকট, যদিও তাড়াতাড়ি এইগুলো সংকট নিরসন করা সম্ভব নয়, কারণ যে অঞ্চলগুলো আছে সেখানে যারা সেবা দিচ্ছেন তাদের পৌঁছাতে অনেকটা সময় লাগবে। যেহেতু পানি কিছুটা এখন আসলে কিছুটা কমেছে, দুপুর 12টার পর থেকে পানি কমেছে, কিন্তু আকাশ মেঘলা এবং বৃষ্টি যে কোনো সময় হবে। এটি হচ্ছে যে আবহাওয়া অফিস বা যারা আবহাওয়াবিদ রয়েছেন তারা বলছেন যে যেহেতু মেঘালয়ের 3 দিনের আবহাওয়ার একটি পর্যবেক্ষণ রয়েছে এবং সেখানে বলা হয়েছে যে বৃষ্টি হবে, যদি বৃষ্টি হয় তাহলে এখানকার পরিমাণের পানিও কিন্তু বাড়বে। সুতরাং এটি বলাটা আসলে খুব মুশকিল যে এই মুহূর্তে পরিস্থিতি কোন দিকে যাবে। হয়তোবা আজকে সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে, যদি রাতের মধ্যে বৃষ্টি আবারও আসে তাহলে পানি অবশ্যই বাড়বে এবং মানুষের দুর্ভোগ, আক্রান্তের সদস্য যারা আছেন বা মানুষ যারা আছেন সেই সংখ্যাটাও বাড়বে। ইতিমধ্যে জেলা প্রশাসন জানিয়েছে তাদের সিলেটের যে 5টি উপজেলা আছে 5টি উপজেলায় তারা প্রশাসনিক কার্যক্রম গ্রহণ করেছেন এবং যে সকল মানুষ বিপদে পড়েছেন অথবা বন্যা কবলিত হয়েছেন তাদেরকে উদ্ধার, পাশাপাশি তাদেরকে সহায়তার জন্য যথেষ্ট আন্তরিক তারা রয়েছেন। তো সব মিলিয়ে এখনো পরিস্থিতি স্বাভাবিক এটা বলা যাবে না, আবার অস্বাভাবিক এটাও বলা যাবে না, এটি নির্ভর করে পুরো প্রকৃতির উপর। দেখেন, কথা বলতে না বলতে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিও চলে আসছে। সুতরাং এটি আজকে বিকেলের পর অথবা সন্ধ্যার দিকে এই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। মিম, সিলেটের বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী গুলজার আহমেদ। এবার জানাবো পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গ। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত সংস্কার কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে পটুয়াখালীতে দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন প্রধানমন্ত্রী। বলেন, আওয়ামী লীগ সবসময় মানুষের পাশে আছে। এ সময় ক্ষতিগ্রস্তদের দ্রুত কৃষি উপকরণ বিতরণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
রোববার সন্ধ্যায় উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রিমেল। টানা দুদিনের তাণ্ডবে বিলীন হয়ে যায় ঘরবাড়ি, প্লাবিত হয় গ্রামের পর গ্রাম। ক্ষতিগ্রস্ত কৃষিক্ষেত, খামার, ব্যবসা প্রতিষ্ঠান, সড়কপথ সবকিছু হারিয়ে অসহায় দক্ষিণাঞ্চলের লাখো মানুষ। প্রবল ঘূর্ণিঝড়ে অন্যতম ক্ষতিগ্রস্ত জেলা পটুয়াখালী। এ জেলায় প্লাবিত হয়েছে ৯,০০০ পুকুর, হাজারো ঘের। বেড়িবাঁধ ভেঙে বিধ্বস্ত হয়েছে কয়েক হাজার ঘরবাড়ি। বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত এসব এলাকা পরিদর্শন করেন সরকার প্রধান। হেলিকপ্টার যোগে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে বেলা ১১টার দিকে রওনা দেন প্রধানমন্ত্রী। দুপুর 12:30টার দিকে পৌঁছান পটুয়াখালীর কলাপাড়ার মাঝারউদ্দিন কলেজ মাঠে, যেখানে তীব্র গরম উপেক্ষা করে সকাল থেকেই অপেক্ষায় ক্ষতিগ্রস্ত অসহায় উপকূলবাসী। এ সময় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝুঁকিপূর্ণ রাস্তাঘাট ও বাঁধ শিগগিরই মেরামত করে দেওয়া হবে। ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে সরকার। যে আমাদের দেশে এই বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস এটা প্রকৃতির নিয়মে আসে, কিন্তু মানুষের জীবন মান বাঁচানো সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। আওয়ামী লীগ সরকার আসার পর বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছে। যেখানে যেখানে যাদের বাড়ি ঘর ভেঙেছে তারা যাতে ঘর বাড়িগুলি আবার মেরামত করতে পারেন, আবার নির্মাণ করতে পারেন, সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমি করে দেব। অন্তত এইটুকু ভরসা আপনারা রাখবেন। জলোচ্ছ্বাসের কারণে অনেক পুকুরের পানি নোনতা হয়ে গেছে, কোনো কোনো জায়গায় মাছের ঘের থেকে শুরু করে অনেকগুলি ভেসে গেছে। যে সমস্ত আমাদের ভাগ্য ভালো যে ধান কাটা শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও তরি তরকারি ফসল যেগুলি নষ্ট হয়েছে কৃষক যাতে আবার সেগুলি বপন করতে পারে তার জন্য বীজ, সারের যা যা লাগে সব ব্যবস্থা ইনশাআল্লাহ আমি করে দেব। প্রধানমন্ত্রী বলেন, রাস্তাঘাট, ব্রিজ নির্মাণের ফলে সহজ হয়েছে উপকূলে যোগাযোগ, যা ভূমিকা রেখেছে দুর্যোগ মোকাবেলায়। আজকে ধারাবাহিকভাবে গণতন্ত্র আছে বলেই দুর্যোগ দুর্বিপাকে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি, যে কারণে মানুষ অন্তত আশ্রয়ের জায়গা পেয়েছে, পশু পাখি আশ্রয়ের ব্যবস্থা আমরা করে দিয়েছি। এই উন্নয়নের ফলে আজকে যে কোনো দুর্যোগ দুর্বিপাকে মানুষ আশ্রয় নিতে পারে, এবং এই বিভিন্ন জায়গায় আমরা যে উন্নয়নটা করছি সেখানে ক্ষতিগ্রস্ত মানুষদের আলাদাভাবে ঘর বাড়ি আমরা তৈরি করে দিচ্ছি। অবহেলিত দক্ষিণাঞ্চলে সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরেন সরকার প্রধান। হাসিব বিল্লাহ, এখন পটুয়াখালী। কখনো চাহিদা অনুযায়ী পানি না পাওয়া, কখনো ময়লা পানি, এমন নানা অভিযোগের মধ্যে পানির দাম বাড়ালো ঢাকা ওয়াসা। জুলাই থেকে আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের 10% হারে বাড়তি দাম গুনতে হবে। এদিকে দাম বাড়ানোর জন্য ওয়াসার জবাবদিহিতার অভাবকে দুষছেন নগরবিদরা। সাজিদ আরাফাতের প্রতিবেদন। আমরা প্রতিবেদনটির জন্য অপেক্ষা করছি। দর্শক, প্রতিবেদনটি আমাদের হাতে আসলেই আমরা সেটি দেখাবো। চলে যাচ্ছি পরের সংবাদে। সাধারণভাবে 40 মিলিমিটারের বেশি বৃষ্টি না হলে ঢাকায় জলাবদ্ধতা হওয়ার কথা নয়, কিন্তু এখন একটু বৃষ্টি হলে ডুবে যায় রাজধানী ঢাকা, সৃষ্টি হয় ভোগান্তি। জলাবদ্ধতায় নাজেহাল অবস্থায় পড়ে যায় জনজীবন, সেই সাথে ডুবে যায় ঢাকার অর্ধশতাধিক এলাকা। বিশেষজ্ঞরা বলছেন, জলাবদ্ধতা নিরসনে এগোতে হবে পরিকল্পনা মাফিক। বিস্তারিত জাবেদ আব্দুল্লাহর প্রতিবেদনে। সড়কের পানি ছাপিয়ে উঠেছে ফুটপাতে, তলিয়ে গেছে দোকানপাট, পথচারীদের ভোগান্তি চরমে। ঢাকায় কোথাও আধা ঘন্টা ঝুম বৃষ্টি হলেই এমন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে নগর জীবন। কিন্তু কেন বৃষ্টি হলেই এমন জলাবদ্ধতা দেখা দেয় রাজধানীর বুকে? যে নালা বা সুয়ারেজ লাইন দিয়ে নামার কথা শহুরে বৃষ্টির পানি, সেগুলো পরিস্থিতি কি? রাজধানীর বিভিন্ন এলাকা সহ শ্যামপুর ও যাত্রাবাড়িতে ঘুরে দেখা গেল যে পথ দিয়ে নামবে বৃষ্টির পানি, তার মুখে জমে আছে আবর্জনা, প্লাস্টিক সহ নানা কঠিন বর্জ্য। ড্রেনের প্রবেশ পথ ছাড়াও ভিতরে একই ধরনের নোংরা জমে থাকায় স্বাভাবিকভাবে প্রবাহিত হতে পারছে না পানি। তাই বৃষ্টি হলেই তলিয়ে যায় অলিগলি থেকে প্রধান সড়ক। গবেষণা বলছে, রাজধানী ঢাকায় 6100 টন গৃহস্থালী বর্জ্য উৎপাদিত হচ্ছে প্রতিদিন, যা নির্ধারিত স্থান বা ডাস্টবিনে না ফেলায় অনেক ক্ষেত্রে এসে জমা হয় ড্রেনে, অচল করে দিচ্ছে নগরীর পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থাপনাকেও। ড্রেনে এবার জাম হয়ে যায়, জাম হয়ে গেলে এই পানি পুরো রাস্তা বন্ধ হয়ে যায়। পরিষ্কার দুতেও হয়,
আবার এই মানুষ জনগণ আবার ওই ড্রেনের সামনে মানে রেখে দেয়। অনেক দোকানদার মাল ভিজে আছে গা, দোকানে পানি উঠে আছে গা, দোকানে মাল নষ্ট হয়ে আছে গা। ড্রেনে আপনি বিভিন্ন রকম পলিথিন বোতল এই সমস্ত যায় আপনার ড্রেন আটকিয়ে যায়। এমন অসংখ্য ড্রেন রয়েছে পুরো নগর জুড়ে, যার মধ্যে পড়ে আছে পলিথিন, প্লাস্টিকের বোতল, ডাবের খোসা সহ এমন কঠিন বর্জ্য। আর এই পানির নিচেই জমে আছে বালু ও মাটি, যে কারণে খুব সহজেই পানি নেমে যেতে পারছে না। এটি গবেষণার তথ্য বলছে শহরের 50% ড্রেনের অবস্থা এমন নাজুক। নগরবাসীর মধ্যে কেউ কেউ বলছে এর দায় শুধু সিটি কর্পোরেশন বা সেবা সংস্থার একার নয়, নিজেদের মধ্যেও একটি উদাসীনতার ভাব রয়েছে। ঢাকার 2 সিটিতে ড্রেন লাইন রয়েছে 1000 কিলোমিটারেরও বেশি, কিন্তু নগরবাসীর সচেতনতার অভাবে বর্জ্যের স্তূপ জমা হওয়ায় বৃষ্টি হলে সৃষ্ট জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাতে হয় পুরো নগরবাসীকেই। অল্প বৃষ্টিতেই 70% নিমজ্জিত হয়ে যেত, সেখান থেকে আমরা উত্তরণ করতে সক্ষম হয়েছি এবং আমরা প্রায় প্রথম বছরেই আমরা 136টি স্থান আমরা চিহ্নিত করেছি যেখানে ব্যাপকভাবে জলাবদ্ধতা হতো এবং সেগুলো কিন্তু আমরা চিহ্নিত করে পর্যায়ক্রমে সেগুলোর অবকাঠামো উন্নয়ন করে আমরা সেগুলো সমাধান করেছি। এখন আমরা পরিষ্কার করতে যাচ্ছি, এইগুলোর ভিতরের জন্য কেউ আমরা কোনো ধরনের পলিথিন, প্লাস্টিক, অন্যান্য দ্রব্য যেন না ফেলি, কারণ ফেললেই এই ড্রেন কিন্তু সাথে সাথে সারফেস ড্রেন কিন্তু আটকে যাচ্ছে। এই সারফেস ড্রেন আটকালেই বৃষ্টির পানি কিন্তু ওভারফ্লো করবে। নগর পরিকল্পনাবিদ বলছেন, জলাশয় ভরাট করে ভবন নির্মাণ ও আবাসিক প্রকল্প করায় বহু জলাধার হারিয়েছে মহানগরী ঢাকা। এতে বৃষ্টির পানি সহজে নামতে না পেরে জমে থাকছে সড়কেই। সাময়িক পরিকল্পনায় নগরবাসী কিছুটা নিস্তার পেলেও টেকসই সমাধানে চাই বড় পরিকল্পনা। প্রথমত আমাদের খালগুলোকে চিহ্নিত করে একটি নেটওয়ার্কের অধীনে মহাপরিকল্পনা নিয়ে প্রত্যেকটাকে উদ্ধার করা এবং সেই উদ্ধার করার জলাধারগুলোকে নদীর সাথে সংযোগ নিশ্চিত করে সহজেই এই ধারণকৃত পানিকে নদীতে ফেলে দেওয়ার ব্যবস্থা করা। গেল বছর 90 থেকে 110 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছিল। একটি গবেষণায় দেখা গেছে 100 মিলিমিটার বৃষ্টিপাতের পর যে পরিমাণ পানি জমা হয় তার ধারণ ক্ষমতা নেই এই নগরের। ডিটেল এরিয়া প্ল্যান ড্যাবের তথ্য বলছে 69টি খাল আর 97টি পুকুর ও জলাধার ছিল এই নগর ও নগরের পুরো আশপাশ জুড়ে। বিশ্লেষকরা বলছে সেগুলো উদ্ধার করে এমন শত শত ড্রেনের সাথে সংযোগ স্থাপন আর পানি প্রবাহ সচল করা গেলে 140 মিলিমিটার বৃষ্টিপাতেও এই নগরী ডুবে যাবে না। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। কখনো চাহিদা অনুযায়ী পানি না পাওয়া, কখনো ময়লা পানি, এমন নানা অভিযোগের মধ্যেই পানির দাম বাড়ালো ঢাকা ওয়াসা। জুলাই থেকে আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের 10% হারে বাটির দাম গুনতে হবে। এদিকে দাম বাড়ানোর জন্য ওয়াসার জবাবদিহিতায় অভাবকে দুষছেন নগরবিদরা। সাজিদ আরাফাতের রিপোর্ট। গোসল, খাওয়া থেকে শুরু করে রান্না সবকিছুর জন্য চাই নিরাপদ পানি। তবে নগরবাসীর পানির চাহিদা মিটছে কি? জুরাইনের এই পরিবারের কথাই ধরা যাক। দৈনন্দিন কাজে ওয়াসার যে পানি ব্যবহার করেন তা ময়লা, দুর্গন্ধে ভরা, পানের অযোগ্য। তবুও মাস শেষে বিল গুনতে হয় ঠিকই। বিল দিব কোথা থেকে? পানি তো পাই না, আমরা বিল কোথা থেকে দিব? পানি অযোগ্য ব্যবহার করার জন্য, কিন্তু অতি কষ্ট আমরা ব্যবহার করি নিরুপায় হয়ে। এ এলাকার অনেক বাড়িতেই নিত্যদিনের ধোয়া মোছার কাজ ময়লা পানি দিয়েই করতে হয়, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ। তার উপর ওয়াসার নতুন করে দাম বাড়ানোর খবর যেন মরার ওপর খাড়ার ঘা। বিদ্যুৎ আমার হয়তো বা গরম লাগলে আমি ফ্যানটা বন্ধ করে দিতে পারবো, কিন্তু আমি এক বালতির জায়গায় আমার 2 বালতি পানি অবশ্যই লাগবে। যদি পানির বিলটা বাড়ায় দেয়, এটা আমার জন্য খুব কষ্টকর হয়ে দাঁড়াবে। বাড়িওয়ালারা বলবো আমাদের ওয়াসার পানি বিল বাড়াইছে, তোমরা পানি বেশি খরচ করো, তাই আমাদের ঘর ভাড়া বাড়তি দিতে হবে, পানির বিল বাড়তি দিতে হয়। আমরা কিভাবে সরকারকে জানাবো যে আমাদের পানির অবস্থা ভালো না, কিন্তু আপনাদের কাছে দাম বেড়ে যাচ্ছে? মুদ্রাস্ফীতি সমন্বয়ের লক্ষ্যে আবারও পানির দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে ঢাকা ওয়াসা। নগরীর আবাসিক এবং বাণিজ্যিক সংযোগে আগামী জুলাই থেকে 10% হারে পানির দাম বৃদ্ধি পেতে যাচ্ছে। নগরবাসী বলছে,
ঢাকা ওয়াসা আবাসিক সংযোগে যে পানি সরবরাহ করে থাকে তা অনেক সময় খাওয়ার অনুপযোগী, আর তাই ঢাকা ওয়াসার এসব বুথ থেকে বাড়তি পয়সা খরচ করে সুপেয় পানি সংগ্রহ করে থাকেন অনেকেই। তারা বলছেন, একদিকে আবাসিক ভবনের পানির দাম বৃদ্ধি, অন্যদিকে বাড়তি পয়সা খরচ করে এসব সুপেয় পানি কেনা, এই দুইয়ের চাপে চিড়েচ্যাপ্টা অবস্থা। বুধবার পানির দাম 10% বাড়ানোর ঘোষণা দিয়ে গণবিজ্ঞপ্তি আকারে প্রকাশ করে ওয়াসা। ওয়াসা আইন 1996-এর 22 ধারা অনুযায়ী 1 জুলাই থেকে আবাসিক গ্রাহকদের প্রতি 1000 লিটার পানি ব্যবহারের জন্য গুনতে হবে 16 টাকা 70 পয়সা, যা বর্তমানে আছে 15 টাকা 18 পয়সা। অন্যদিকে বাণিজ্যিক গ্রাহকদের জন্য একই পরিমাণ পানির দাম নির্ধারণ করা হয়েছে 46 টাকা 20 পয়সা, যার বর্তমান মূল্য 42 টাকা। পানির এই মূল্যবৃদ্ধিকে অযৌক্তিক বলছেন নগরবাসী। আমাদের ট্যাক্স খাজনা ভ্যাট সবই নিতেছে, পানি আমাদের ভালো পানি দিতেছে না, গোলা পানি, লাল পানি, আয়রনযুক্ত পানি। কিন্তু গোসলের আমরা যে পানিটা দিয়ে করি, ওই পানিটা দিয়ে গোসল করার ফলে আমাদের শরীরে অনেক র্যাশ উঠছে। লাইনের পানি ভালো না, এখন যদি বাড়ে তারপর যদি পানি ভালো না হয় তাহলে তো কিনা খাইতেই হবে নাকি। নগরবিদরা বলছেন, জবাবদিহিতা না থাকায় বারবার পানির দাম বাড়াচ্ছে ওয়াসা। বড় বড় প্রকল্পের ব্যয় সমন্বয় করতে গিয়ে বাড়তি দাম চাপিয়ে দিচ্ছে নগরবাসীর ওপর। পানিকে বাণিজ্যিক পণ্য না করে মান বাড়ানোর দিকে নজর দেওয়ার পরামর্শ তাদের। এখন প্রকল্পর যে ব্যয়, সেই ব্যয়টা যদি যৌক্তিক না হয়, টেকসই না হয়, তখনই কিন্তু সেই ব্যয়টা সংস্থান করার জন্য বারবার বাড়াতে হয়। পাশাপাশি এই যে আমরা পানিটা পাচ্ছি, সেই পানিটাও গুণগত মান নেই। এখন অনেক সময় ওয়াসার মতো কর্তৃপক্ষ তাদের জবাবদিহিতার অভাব আছে। তারা এই যে বড় বড় প্রকল্প নিচ্ছে, এই প্রকল্প আদৌ প্রয়োজনীয় কিনা। আমরা সাভারের ভাকুড়া থেকে পানি আনার প্রকল্পও ফেল করেছে। তাসেরকান্দির যে পয় নিষ্কাশন প্রকল্প, সেটাও দেখা যাচ্ছে যে সার্ভিস দিতে পারছে না, অথচ সেইটার ব্যয় মেটাতে গিয়েই কিন্তু এখন আমাদের এই যে বারবার দাম বাড়ানো। এখানে আমাদের পানি এবং সুয়েরেজ দুই জায়গাতেই কিন্তু ওয়াসার যে আমরা যদি সাফল্য সেটা যেখানে নাই, অথচ আমরা দেখছি বারবার তারা এই ব্যয়টা বাড়াচ্ছে। ঢাকা ওয়াসার দৈনিক পানি উৎপাদন সক্ষমতা 275 কোটি লিটার, আর পানির চাহিদা 265 থেকে 270 কোটি লিটার। তবে গ্রীষ্মকালে পানির চাহিদা বেড়ে গেলে 100 কোটি লিটারের উপর ঘাটতি হয়। এদিকে পানির দাম বাড়ানো নিয়ে ওয়াসা কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দফা যোগাযোগ করেও পাওয়া যায়নি কোনো বক্তব্য। যদিও গণবিজ্ঞপ্তিতে ঢাকা ওয়াসা জানিয়েছে, মুদ্রাস্ফীতির সমন্বয়ের লক্ষ্যে পানির দাম বাড়ানো হয়েছে। এবার নিয়ে 2009 সালের পর 16 বছরে দাম বেড়েছে 16 বার। সবশেষ 2021 সালের জুলাইতে পানি ও পয়ঃসেবা মূল্য 5% সমন্বয় করেছিল ওয়াসা। 2022 সালেও পানির দাম বাড়াতে চেয়েছিল ঢাকা ওয়াসা, কিন্তু তখন বিধি প্রণয়ন না করে পানির দাম বাড়ানোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়। এরপর এতদিন দাম বাড়ানোর বিষয়টি স্থগিত ছিল। সাজিদ আরাফাত, এখন ঢাকা। ঢাকার প্রবেশ মুখ গাবতলী ও আমিন বাজারে সড়কের উপর কোনো হাট বসতে দেবে না সিটি কর্পোরেশন। কোরবানির বর্জ্য অপসারণ করা হবে 24 ঘন্টার মধ্যে। আজহার লিমনের প্রতিবেদন। শুধু একটি উৎসব নয়, কোরবানি এ শহরের জন্য উল্লেখযোগ্য অর্থপ্রবাহের উপলক্ষ। সরকারি একটি হিসাব, প্রতি বছর কোরবানিকে কেন্দ্র করে এই ঢাকায় পশু কোরবানি হয় 25 লাখের মতো। বেচা কেনার জন্য এই যে অস্থায়ী হাটগুলো বসে, তাতে অর্থপ্রবাহের পরিমাণ প্রায় 60,000 কোটি টাকা। সব মিলিয়ে কোরবানির বাজারটি 75,000 কোটি টাকার কম নয়। উৎসবকে কেন্দ্র করে এই যে মহাযজ্ঞ, তা সামাল দিতেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিয়ে এই পর্যালোচনা সভা। এখানে মেয়র ও মন্ত্রী জানান, সবকিছু এবারে যাতে শৃঙ্খলার সঙ্গে হয়, সেজন্য তারা আগ থেকেই সক্রিয়। যেমন ঢাকার প্রবেশ মুখ গাবতলী ও আমিন বাজারে সড়কের উপরে কোনো হাট বসতে দেবে না সিটি কর্পোরেশন। সড়ক ও মহাসড়কের উপর বা তার পাশের কোরবানির পশুর হাট ইজারা প্রদান না করা এবং মৌসুমি ফলের বাজার সহ যে কোনো ধরনের অস্থায়ী বাজার দোকান বসানো থেকে বিরত থাকতে হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পশু ব্যবসায়ীরা যাতে সঠিক নিরাপত্তা পান, এজন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ভূমিকা, প্রযুক্তিগত প্রস্তুতি সহ নানা দিক তুলে ধরা হয় এই বৈঠকে। জানানো হয়, কোরবানির বর্জ্য অপসারণ করা হবে 24 ঘন্টার মধ্যে। 24 ঘন্টার মধ্যে কোরবানির সকল প্রকার, আমরা 24 ঘন্টার সময়টা আছে। তবে আজকে আমরা এখন নতুন করে সিদ্ধান্ত নিয়েছি যে এর পরের দিন সূর্য উদয়ের পূর্বে সকল বর্জ্য অপসারণ করতে হবে। 24 ঘন্টার মধ্যে কোরবানির সকল প্রকার বর্জ্য অপসারণ এবং কোরবানির স্থান পরিষ্কার করতে হবে। সভায় ডেঙ্গু ও ঈদ জামাত নিয়েও আলোচনা হয়।
জানানো হয় বৃষ্টির কারণে যাতে জাতীয় ঈদগাহে ঈদ জামাত ব্যাহত না হয় সেজন্য প্রতিবারের মতো এবারও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ধর্ম মন্ত্রণালয় থেকে ঈদের জামাতের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। আজহার লিমন, এখন ঢাকা। এদিকে বরিশালে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। দূর দূরান্ত থেকে পাইকাররা আসছেন হাটে। এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশালের চরমোনাই থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফিরদাউস সোহাগ। সোহাগ, কোরবানির পশুর হাটে দরদাম কেমন দেখছেন? ধন্যবাদ গালিব আপনাকে। আপনি যেমনটি বলছিলেন কোরবানির পশুর হাটে রয়েছি আমি, খুব একটা বেশি দিন বাকি নেই, তো তারপরও কিন্তু আমরা এখানে যেটা দেখছি যে কোরবানির পশুর হাটে এখানে দরদাম কিন্তু মোটামুটি একটু তুলনামূলক অন্যান্য গত বছরের তুলনায় একটু বেশি মনে হচ্ছে। আমরা কথা বলেছিলাম এখানকার যারা ক্রেতা এবং বিক্রেতা দুই পক্ষের সাথে, ক্রেতারা যেটি বলছেন যে তাদের কাছে তুলনামূলক একটু বেশি দাম মনে হচ্ছে গত বছরের চেয়ে, আর বিক্রেতারা যেটি বলছেন যে তারাও অস্বীকার করেননি, তবে দাম দর খুব একটা বেশি তাদের কাছে মনে হয়নি বিক্রেতাদের কাছে। তবে যেটুকু বেশি তার হিসাব অনুসারে তারা আমাদেরকে যেটি বলেছেন সেটি হচ্ছে যে গোখাদ্যের দাম বেশি, গরু ব্যয়ভার পরিচালন যে ব্যয় আছে এটি বেশি, এসব কারণে তুলনামূলক একটু বেশি এমনটি আমাদেরকে জানিয়েছেন। একটি বিষয় জানিয়ে রাখি, চরমোনাই পশুর হাট কিন্তু বরিশাল বিভাগের অন্যতম একটি পশুর হাট। এখানে একটি বিশেষত্ব রয়েছে, সেটি হচ্ছে এখানে যে কোনো পশুই কেনাবেচা হোক না কেন এর হাসিল নেওয়া হয় কিন্তু খুব কম। 1 লাখ টাকার গরুতেও হাসিল 100 টাকা, আর যদি গরুর দামটি 5 লাখ হয় তাহলেও কিন্তু 100 টাকা। একইভাবে খাসির যদি 4000 টাকার খাসি হয় তাহলে 50 টাকা, আবার যদি 10,000 টাকার খাসি হয় তাহলেও 50 টাকা। এইসব কারণে কিন্তু এখানে মানুষ পশু কিনতে আসেন এবং এখানকার নিরাপত্তা ব্যবস্থা সব কিছু মোটামুটি ভালো, আর এই কারণে চরমোনাই হাটে মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে আসেন। আমরা এখানে সকালবেলা এসেছি, এখানে এসে দেখেছি সকাল 9টার আগে থেকে কিন্তু সাপ্তাহিক বাজার রয়েছে, এখানে বৃহস্পতিবার সাপ্তাহিক হাট, এখানে সকাল 9টার আগে থেকে কিন্তু কোরবানির পশু নিয়ে আসতে শুরু করেছেন বিক্রেতারা। এখন বেশ জমজমাট অবস্থা, ক্রেতা বিক্রেতাদের একেবারে মুখরিত হয়ে উঠেছে এখানকার বাজার, এবং সেই বাজারে ঘুরে আমরা যেটা দেখেছি মোটামুটি বেশ ভালোই রয়েছে। এখানে যারা বেচাকেনা করতে আসছেন তাদের বেশিরভাগই কিন্তু আজকে যারা কিনতে আসছেন সাধারণ ক্রেতার চেয়ে ফরিয়ার সংখ্যা বেশি, কারণ অন্যান্য যে কোনো হাটের চেয়ে তুলনামূলক দাম এখানে কিছুটা হলেও কম, আর সেই কারণে সেই লাভটুকু নেওয়ার জন্যই কোরবানির উপলক্ষে যারা কোরবানির 2 দিন বা 3 দিন আগে শহরে থাকার জায়গা না থাকায় কোরবানির 2 দিন বা 3 দিন আগে যারা কেনাকাটা করেন এখান থেকে ফরিয়ারা কিনে নিয়ে নেন এবং তারপরে কিন্তু তারা সে অন্যান্য হাটে নিয়ে বিক্রি করেন, আর এই কারণেই কিন্তু এই হাটটি বেশ জমজমাট। এতটুকু ছিল বরিশালের চরমোনাইয়ের পশুর হাট থেকে আমার হাতে থাকা সর্বশেষ। বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফিরদাউস সোহাগ। এবার অন্য প্রসঙ্গ, এই যাত্রায় দুর্ঘটনা হার কমিয়ে আনতে ঈদুল আজহার আগে ও পরে সড়ক মহাসড়কে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। যানজট কমাতে সম্ভাব্য স্থান চিহ্নিত করে পদক্ষেপ নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। এবছর ঈদুল ফিতরের সময় 240টি সড়ক দুর্ঘটনায় 285 জনের প্রাণ গেছে। গত বছরের চেয়ে প্রায় 40% দুর্ঘটনা, আর প্রাণহানি বেড়েছে 20%। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য বলছে মানব সম্পদের যে ক্ষতি হয়েছে তার আর্থিক মূল্য 1330 কোটি টাকা। গেল বছর ঈদুল আজহার আগে ও পরে 15 দিনে 3 শতাধিক সড়ক দুর্ঘটনায় 6 শতাধিক প্রাণহানি হয়। আবারও আসছে ঈদুল আজহা, কয়েকদিন পরেই সড়কে বাড়বে কোরবানির পশুবাহী পরিবহন, শুরু হবে ঈদযাত্রা। তাই সড়কে বাড়তি চাপ সামলাতে বরাবর হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে। সব কথা মাথায় রেখে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুতি সভার আয়োজন করে বিআরটিএ। সভা শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সড়কে পশুর হাটের ইজারা না দেওয়ার নির্দেশ দেন। বিআরটিএর চিহ্নিত করা 217টি হাট অন্য স্থানে সরিয়ে নেওয়ারও পরামর্শ তার। 30-40 মিনিটে ম্যাক্সিমাম 50 মিনিটসে চলে আসে হানি ফ্লেভারে, সেখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা স্টাক। দুর্ঘটনা প্রতিরোধে ঈদুল আজহার আগে ও পরে সমান নজরদারি রাখার কথা জানান তিনি। ঈদের পরে মনোযোগটা বেশি দিতে হবে, ঈদের পরেই অ্যাক্সিডেন্টটা বেশি হয়। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত মহাসড়ক দ্রুত ঠিক করার পাশাপাশি 13 দিন ফিলিং স্টেশন খোলা রাখার নির্দেশনাও দেওয়া হয়। সেখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা। আরিফ হোসেন, এখন ঢাকা।
বন্ধ থাকছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। ইতাল থাই কোম্পানি ও চীনা সিনোহাইড্রো কোম্পানির শেয়ার হস্তান্তর দ্বন্দ্বে থেমে গেছে এক্সপ্রেসওয়ের গতি। সিঙ্গাপুরে সালিশ মীমাংসা আদালতের সিদ্ধান্ত পর্যন্ত স্থগিত থাকবে দুটি কোম্পানির শেয়ার হস্তান্তর প্রক্রিয়া। সিঙ্গাপুর আদালতের সিদ্ধান্তের জন্য 3 মাস অপেক্ষা করবে দেশের সর্বোচ্চ আদালত। আরও জানাবেন জাহিদ হাসান। কথা ছিল চলতি বছরে শেষ হবে সরকারের অগ্রাধিকারের মেগা প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ। রাজধানীর যানজট নিরসনে নেয়া এই উড়াল সড়কের কাজও চলছিল দ্রুত গতিতে, কিন্তু হঠাৎ করে 3টি ঠিকাদারি প্রতিষ্ঠানের দ্বন্দ্বে থেমে যায় এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। যদিও গত বছরের 2রা সেপ্টেম্বর বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত 11.5 কিলোমিটার পথ চালু করা হয়, আর এবছরের জুনের মধ্যে তেজগাঁও থেকে কুতুবখালী পর্যন্ত চালু করার পরিকল্পনা রয়েছে। থাইল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান ইতাল থাই কিস্তির টাকা দিতে না পারায় তাদের শেয়ার দাবি করে সহযোগী চীনা প্রতিষ্ঠান। এ নিয়ে সিঙ্গাপুর আন্তর্জাতিক সালিশ আদালতে ইতাল থাই কোম্পানি একটি মামলাও করে। পরে 2 প্রতিষ্ঠানের দ্বন্দ্ব গড়ায় হাইকোর্টেও। এ কারণে ঋণ সহায়তার টাকা বন্ধ করে দেয় 2টি চীনা ব্যাংক। গত মাসে ইতাল থাই কোম্পানির শেয়ার চীনের সিনোহাইড্রো কর্পোরেশনের কাছে হস্তান্তরে নিষেধাজ্ঞা তুলে নেয় হাইকোর্ট। পরে আদেশের বিরুদ্ধে আপিল করে ইতাল থাই কোম্পানি। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 8 বিচারপতির আপিল বেঞ্চ হাইকোর্টের আদেশের ওপর 3 পক্ষের যুক্তিতর্ক শুনানি করেন। পরে আদেশে বলা হয়, সিঙ্গাপুর সালিশ আদালতে করা মামলার প্রথম বৈঠকের পর সিদ্ধান্ত দেবে আপিল বিভাগ। এজন্য 29 আগস্ট পর্যন্ত অপেক্ষা করবে সর্বোচ্চ আদালত। এতে আবারও ঝুলে গেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ। এ সময়ের মধ্যে চীনা কোম্পানি কোনো টাকা ছাড় দেবে না। যেদিন সিআইকের আরবিট্রেশনের ফার্স্ট সিটিং কমেন্স হবে, তারপর আর স্ট্যাটাস কো থাকবে না। স্ট্যাটাস কো না থাকলে শেয়ার হস্তান্তর প্রক্রিয়া আবার শুরু হবে। এই মুহূর্তে ফাইন্যান্স করা বন্ধ রেখেছে জানুয়ারি এন্ড থেকে। তাহলে যতক্ষণ পর্যন্ত শেয়ার হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ না হবে, ফাইন্যান্সার ক্লিয়ারলি বলে দিয়েছে ওরা আর কোনো ফার্দার ফাইন্যান্স করবে না। যেহেতু ফার্দার ফাইন্যান্স করবে না, তার প্রেক্ষিতে আর কাজ অতি সহসায় শুরু হওয়ার কোনো সম্ভাবনা নাই। ইতাল থাই ও চীনা কোম্পানির শেয়ার হস্তান্তর দ্বন্দ্বে কাজ আটকে গেলেও বাংলাদেশ তাদের শেয়ারের অংশ বিনিয়োগ করে কাজ করতে পারবে বলে জানিয়েছেন ইতাল থাই কোম্পানির আইনজীবী। ইটালিয়ান থাইয়ের পার্টিসিপেশনে যদ্দূ ছিল সেটা শেষ হয়ে গেছে। ল্যান্ডিং কোম্পানির ফেসিলিটি এগ্রিমেন্ট অনুসারে তারা স্টেপ নেবে, প্লাস আদার ফাইন্যান্সিয়াল যারা এগ্রি করে তাদের সাথে ইটালিয়ান থাইয়ের কমিউনিকেশনও হয়েছে। সেসব বিষয়ে কিছু প্রগ্রেস আছে, সুতরাং কাজ বন্ধ হয়ে যাবে এটা বলার কোনো সুযোগ নেই। চুক্তি অনুযায়ী প্রকল্পের নির্মাণ ব্যয়ের 73% অর্থের যোগান দেবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান, আর বাংলাদেশ দেবে 27%। ইতাল থাই কোম্পানির শেয়ার 51%, 2টি চীনা কোম্পানির শেয়ার যথাক্রমে 34 ও 15%। এদিকে সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের সমাধান নিজেরাই করবে। যখন বিদেশি এখানে ফান্ড থাকে তখন সব প্রজেক্টেই ঘাটে ঘাটে কনকারেন্স লাগে এখন, এবং ফান্ডিংয়েও 2টা কোম্পানি থাকলে একটু তাদের মধ্যে মতভেদ হয়ে যায়, সেটা সমাধানের দায়িত্ব আমরা সার্বক্ষণিক চেষ্টা চালাই। জাহিদ হাসান, এখন ঢাকা। অক্টোবরেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের অপারেশন শুরুর ব্যাপারে আশাবাদী বেবিচক চেয়ারম্যান, যদিও ঠিকাদার প্রতিষ্ঠান সঠিক সময়ে টার্মিনাল বুঝিয়ে দেয়নি। এদিকে জাপানি সংস্থার সাথে জয়েন্ট ভেঞ্চারে গ্রাউন্ড হ্যান্ডলিং করতে চায় বিমান। নাইম আবিরের প্রতিবেদন। শেষ মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের কাজ। এখনো পর্যন্ত পরিকল্পনার 97% কাজ সম্পূর্ণ, বাকি যন্ত্রপাতির ক্যালিব্রেশন ও ফাংশনাল কাজ। চলতি বছরের এপ্রিলে ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে 3rd টার্মিনাল বুঝে নেবার কথা থাকলেও কাজ শেষ না হওয়ায় ঝুলে গেছে হস্তান্তর প্রক্রিয়া। তাতে চলতি বছরের শেষে অপারেশনে আসা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এমন অবস্থায় বৃহস্পতিবার সকালে 3য় টার্মিনাল পরিদর্শনে আসেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান। কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। এ সময় সিভিল এভিয়েশনকে কিছু পর্যবেক্ষণও দেন।
পরিদর্শন শেষে মন্ত্রী মুখোমুখি হন গণমাধ্যমে, বলেন বিশ্বের অন্যতম সুন্দর এই টার্মিনালটি রক্ষণাবেক্ষণ করাই প্রধান চ্যালেঞ্জ, যদিও জাপানে আস্থা রাখতে চান তিনি। বিমানবন্দর সুন্দর হলে হবে না, এর মেনটেন্যান্স আরো ভালো হতে হবে। শুধুমাত্র ফ্লোর মেনটেন্যান্স না, উপরেও মেনটেন করতে হবে, এবং এই কথাটা আমি ইতিমধ্যে বলেছি। এবং যেহেতু জাপানিরা এটাকে মেনটেন করবে, তারা স্বীকার করেছে হ্যাঁ তারা মেনটেন্যান্সের ব্যবস্থা করবে। এ সময় প্রশ্ন আসে থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং নিয়ে। মন্ত্রী জানান জাপানি সংস্থার সাথে জয়েন্ট ভেঞ্চারে গ্রাউন্ড হ্যান্ডলিং হবে, সাথে থাকবে বিমান। ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই এয়ারপোর্টে জাপানের কোনো একটা লাগেজ হ্যান্ডলারের সঙ্গে আমাদের জয়েন্ট ভেঞ্চার হবে। কার সাথে? আমাদের বাংলাদেশ বিমানের জয়েন্ট ভেঞ্চারটা করতে চায়। সুতরাং আমরা আশা করি জয়েন্ট ভেঞ্চার হলে আমাদের লাগেজ হ্যান্ডলিং আরো উন্নত হবে। ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে সঠিক সময়ে টার্মিনাল বুঝে না পেলেও অক্টোবরেই অপারেশন শুরুর ব্যাপারে আশাবাদী বেবিচক চেয়ারম্যান। আমাদের তো ইচ্ছা ছিল এই বছরই করা, কিন্তু ওদের কাছ থেকে তো আমরা রেসপন্সগুলো এভাবে পাচ্ছি না। তারা এখানে জেলে আছে, জেলের কারণে হচ্ছে ইনশাল্লাহ হয়ে যাবে, আমরা অক্টোবরে রেডি হয়ে যাব। এ সময় মন্ত্রী ঢাকা নিউ ইয়র্ক রুটে ফ্লাইট চলাচলের অনুমোদন শীঘ্রই পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। গেল বছরের অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আংশিক উদ্বোধন করেছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই তৃতীয় টার্মিনালের। সে সময় কাজ শেষ হয়েছিল 90%। তার ঠিক 7 মাসে এই টার্মিনালের কাজ এগিয়েছে আরও 7%। যদিও এখনো পর্যন্ত বাকি রয়েছে ক্যালিব্রেশন এবং ফাংশনাল বিভিন্ন কাজ। আর সে কারণেই নির্ধারিত সময়ে ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে এই টার্মিনাল বুঝে নিতে পারেনি সিভিল এভিয়েশন। যদিও বেবিচক আশাবাদী চলতি বছরের ডিসেম্বরে খুলে দেওয়া হবে এই টার্মিনাল। নাইম আবির, এখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। একদিকে তীব্র তাপপ্রবাহ, অন্যদিকে ঘূর্ণিঝড়, পরবর্তী ক্ষয়ক্ষতি, আবহাওয়ার বৈরিতায় বিপর্যস্ত ভারতের বিভিন্ন অঞ্চল। এরই মধ্যে ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড গড়েছে দিল্লির তাপমাত্রা। সাইক্লোন রিমালের আঘাতে বন্যা দেখা দিয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলে। তীব্র দাবদাহে নাকাল পাকিস্তানও। বিস্তারিত জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। বুধবারই ভারতের ইতিহাসে সর্বোচ্চ 52.9 ডিগ্রি সেলসিয়াস উঠেছে দিল্লির তাপমাত্রা। দিল্লির মুঙ্গেশপুরে সবশেষ এত বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশটির উত্তর আর পশ্চিমাঞ্চলের তীব্র তাপপ্রবাহে সাধারণ মানুষ ঘর থেকে বাইরে বের হতে পারছেন না। গেল কয়েক বছর তীব্র তাপপ্রবাহ থাকলেও ভারতের রাজধানীর তাপমাত্রা কখনো 45 ডিগ্রি সেলসিয়াসের ওপরে ওঠেনি। আবহাওয়া অধিদপ্তর বলছে বৃহস্পতিবার থেকে কমতে পারে তাপমাত্রা। গুজরাটের আহমেদাবাদে মানুষকে রোদের খরতাপ থেকে ছায়া দিতে রাস্তায় রং বেরঙের ছাতার ব্যবস্থা করেছে সিটি কর্পোরেশনের কর্মীরা। এই রাস্তায় লাগানো হয়েছে 800-রও বেশি ছাতা। পথচারীরা এই ছাতাগুলোর নিচ দিয়ে চলাচল করে রোদের তাপ থেকে কিছুটা হলেও মুক্তি পাচ্ছে। চলতি মৌসুমে স্মরণকালের ভয়াবহ তাপপ্রবাহ মোকাবিলা করছে ভারত। এদিকে দেশের একদিকে যেমন গরমে নাকাল মানুষ, অন্যদিকে বন্যার পানিতে তলিয়ে গেছে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় অনেক এলাকা। দক্ষিণ এশিয়ার দেশটিতে সাইক্লোন রিমালের আঘাতে মণিপুর আর আসামে বন্যার পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, বসতবাড়ি। রিমালের প্রভাবে টানা বৃষ্টিতে বেড়েছে বন্যার পানি। এদিকে তাপপ্রবাহ রেকর্ড ভেঙেছে পাকিস্তানে। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানায় বুধবার লাহোরে 47 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে সোমবার দেশটির সিন্ধু প্রদেশে ইতিহাসে সর্বোচ্চ 52 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তীব্র গরম থেকে রেহাই পেতে নানা চেষ্টা করে যাচ্ছে সাধারণ মানুষ। মে মাসে তীব্র তাপপ্রবাহ ছিল পুরো এশিয়াতেই। বিজ্ঞানীরা বলছেন মানুষের কারণে সৃষ্ট পরিবেশ বিপর্যয়ে জলবায়ু পরিবর্তন এত ভয়াবহ রূপ নিয়েছে। এল নিনোর প্রভাবে এপ্রিলের শুরু থেকে রেকর্ড তাপপ্রবাহ দেখছে ভারত, ফিলিপিন্স, মিয়ানমার, ভিয়েতনাম, থাইল্যান্ড সহ এশিয়ার বিভিন্ন দেশের কোটি কোটি মানুষ। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekon, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।